গাইজ কেমন আছো তোমরা? আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল অ্যান্ড স্টোরি চ্যানেলে আমি প্রত্যেক দিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। আজকে আমার আলোচ্য বিষয় হলো দ্য মহাভারত, ব্যাসের লেখা। অর্থাৎ ব্যাসদেব বা বেদব্যাস যে মহাভারতটা রচনা করেছিলেন, বুঝতে পারলে? সেই মহাভারত নিয়ে আমি দু এক কথা বলতে চাইব। এখন দেখো, মহাভারত কি? মহাভারত হলো ভারতবর্ষের একটা মহাকাব্য, যে মহাকাব্য এমনই একটা পর্যায়ে ভালোবাসার দিক থেকে পৌঁছে গেছে এবং গুরুত্বের দিক থেকে পৌঁছে গেছে যে মানুষজন মহাভারতকে ধর্মগ্রন্থের মর্যাদা দিয়ে ফেলেছে। কিন্তু আসলে মহাভারত মূলত একটা এপিক। এপিক মানে কি? মহাকাব্য। ব্যাস এইটুকু, বুঝতে পারলে? কিন্তু এর গুরুত্ব অপরিসীম, বুঝতে পারলে? এখন মহাভারতকে তুমি যদি ধর্মের বই হিসাবে না ভেবে, যেহেতু লর্ড শ্রীকৃষ্ণ, বুঝতে পারলো, লর্ড শ্রীকৃষ্ণের কথা আছে, তো সেই জন্য এটাকে অনেকে ধর্মের বই হিসাবেও বিবেচনা করে থাকে। কিন্তু আমি সে কথা বাদ দিচ্ছি, আমি সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলছি। মহাভারত সাহিত্যের দৃষ্টিকোণ থেকে অসীম গুরুত্ব বহন করে। তুমি যদি দ্য ইলিয়াড পড়ো, দ্য ওডিসি পড়ো এবং তারপর দ্য মহাভারত পড়ো, তুমি বুঝতে পারবে দ্য মহাভারতের কি অসীম গুরুত্ব রয়েছে। তা আমি বলবো, জীবনে একবার দ্য মহাভারতকে অবশ্যই ভালো করে পড়ো। হ্যাঁ, এখন তুমি ইংলিশ অনার্স কোর্স করছো, ইংলিশ অনার্স করার সময় তোমার কোর্সে রয়েছে বলে তুমি মহাভারতটা পড়ছো, এটাকে আমি বলবো এটা খুব ভালো হয়েছে। তার কারণ এত মহান এপিক বা ধর্মগ্রন্থের এমন একটা এপিক যা ধর্মগ্রন্থের পর্যায়ে পৌঁছে গেছে প্রায়, কিন্তু আলটিমেটলি ইটস অ্যান এপিক, রাইট? মহাকাব্য। তো এই মহাকাব্যটাকে আমাদের জানা উচিত। তার কারণ কি এমন রয়েছে দ্য মহাভারতের মধ্যে যার জন্য এত বেশি হইচই? চলো একবার জেনে নেওয়া যাক। মূল গল্প আমরা সবাই জানি, ছোটবেলাতে যেটুকু পড়ে এসেছি। পাণ্ডবরা, পঞ্চপাণ্ডব, যারা ভালো মূলত, আর কৌরবরা 100টা ভাই, তা যারা মূলত দাম্ভিক প্রকৃতির এবং কি যারা মূলত অহংকারী প্রকৃতির এবং জোর যার মুলুক তার, এইটাতে বিশ্বাস করে। এবং কি শেষে একটা বিশাল সংঘর্ষ হচ্ছে। পঞ্চপাণ্ডবদের পরিচালনা করছেন লর্ড শ্রীকৃষ্ণ, বুঝতে পারলে? লর্ড শ্রীকৃষ্ণকে যদি তুমি ভগবান নাই মানো, কোনো আপত্তি নেই আমার। লর্ড শ্রীকৃষ্ণকে অ্যাজ এ রাজনীতিবিদ, পলিটিশিয়ান বা ব্রেন অফ পাণ্ডবদের ব্রেন হিসাবে তুমি যদি ধরো, তাও কিন্তু লর্ড শ্রীকৃষ্ণের গুরুত্ব তুমি বুঝতে পারবে যে কি অসাধারণ মানুষ ছিলেন লর্ড শ্রীকৃষ্ণ। তো তার ক্ষুরধার বুদ্ধির জন্য, তার তীক্ষ্ণ বুদ্ধি, তার তীক্ষ্ণ কূটনীতির জন্য পাণ্ডবরা দুর্বল হয়েও শেষ পর্যন্ত জয়ী হয়ে গেলেন। অবশ্য তাহলে বলা যায় কি, তাহলে কৌরবরা হারলো কেন? যদি কৌরবদের এত বেশি সৈন্যবল ছিল, পাণ্ডবদের থেকেও বেশি সৈন্যবল ছিল, কৌরবদের এত বেশি বীর বীর যোদ্ধা ছিল, তাদের কি কোনো মন্ত্রী ছিল না? ইয়েস, দে হ্যাড। তাদের অবশ্যই ছিল একজন কূটনীতিবিদ, এবং সেই কূটনীতিবিদদের নাম হলো শকুনি। কিন্তু দুজনের মনোভাবের মধ্যে পার্থক্য ছিল। পাণ্ডবদের যিনি ছিলেন তিনি হচ্ছেন লর্ড শ্রীকৃষ্ণ, যিনি মনে প্রাণে সমস্ত দিক থেকে পাণ্ডবদের জিতানোর চেষ্টা করছিলেন। অন্যদিকে কৌরবদের যিনি কূটনীতিবিদ ছিলেন, যার পরামর্শে কৌরবরা চলছিল, তিনি কিন্তু কৌরবদের সম্পূর্ণভাবে জিতানোর চেষ্টা করছিলেন না। তার অবশ্য গোপন রহস্য রয়েছে। সেই শকুনি, যার বুদ্ধিতে কৌরবরা চলছিল, সেই শকুনি আসলে কৌরবদের ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। তাহলে দেখো, ব্যাপারটা খানিকটা এইরকম। বলো তো, তুমি একটু বলবে আমাকে, তোমার দলে 100 জন রয়েছে। কতজন? মাত্র 100 জন। তোমার দলে 100 জন সৈনিক, কিন্তু সবাই লয়েল, মানে বিশ্বস্ত, পুরোপুরি তোমার জন্য জীবন দিয়ে দেবে, এইরকম 100 জন সৈনিক রয়েছে। আর তোমার বন্ধুর দলে 1000 জন সৈনিক, তাদের মধ্যে কিন্তু 500 জন কি করছে? 500 জন আবার জীবন দিতেও পারে, আবার পালিয়েও যেতে পারে। তার মধ্যে কেউ কেউ আবার তোমার বিরুদ্ধেও লড়াই করতে পারে, কেউ কেউ ঠিকভাবে লড়াই করবে না, কেউ কেউ আবার নিজের ফিলসফি অনুযায়ী চলবে।
তাহলে তোমার কাছে 100 জন যেটা রয়েছে সেই দলটা শক্তিশালী, নাকি তোমার বন্ধুর কাছে যে 1000 দলটা রয়েছে, 1000 সৈন্যের দল রয়েছে, যার মধ্যে কিছু বিশ্বাসঘাতকও থাকবে, কিছু নিজের মতো চলবে এরকম লোকও থাকবে, যার মধ্যে এমন কিছু লোক থাকবে যে তোমাকে পরোয়া করে না, এইরকম দল। এই দুটো দলের মধ্যে যদি সংঘর্ষ হয় তাহলে কে জিতবে বলো? নিশ্চিতভাবে সেই 100 দলের সৈনিকরা জিতে যাবে। হতে পারে যে অন্যদিকে বেশি সংখ্যক রয়েছে, কিন্তু সেখানকার বিশ্বাসঘাতকরা রয়েছে, সেখানে সেই সমস্ত সৈনিকরা রয়েছে যারা সম্পূর্ণ নিজের মন প্রাণ দিয়ে লড়াই করছে না, এবং তাই এদের সংখ্যাটা বেশি হলেও এদের কিন্তু পরাজয় নিশ্চিত। এটাই হয়েছে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে। পাণ্ডবদের সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু যেটুকু বা সৈন্য ছিল তারা মন প্রাণ দিয়ে লয়ালিটির সাথে লড়াই করেছিল পাণ্ডবদের হয়ে। অন্যদিকে যদি কৌরবদের দেখি, এদের সৈন্য সংখ্যা বহুগুণ বেশি ছিল, এবং এদের বীর যোদ্ধাদের যে সংখ্যাটা পাই সেটা বিশাল বীর যোদ্ধা ছিল, যেখানে আমরা ভীষ্মকে পাচ্ছি, দ্রোণাচার্যকে পাচ্ছি, মহাবীর কর্ণকে পাচ্ছি, যে আবার ইন্দ্রকে পরাজিত করেছিল, অশ্বত্থামাকে পাচ্ছি, কৃপাচার্যকে পাচ্ছি। কে নেই কৌরবের দিকে? সমস্ত বীর থেকে বীর মহাবীর যোদ্ধারা সব কৌরবদের দিকে রয়েছে। তবু যখন লড়াই হচ্ছে, জিতছে কিন্তু পাণ্ডবরাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে কূটনীতি বা ব্রেন। তোমার শক্তি থাকতে পারে অনেক বেশি, কিন্তু তোমার যদি ব্রেনটাই গন্ডগোল হয় তাহলে কিন্তুই মুশকিল। এদিকে পাণ্ডবদের রয়েছে লর্ড শ্রীকৃষ্ণের বুদ্ধি অনুযায়ী সবাই চলছে, তো স্বাভাবিকভাবে লর্ড শ্রীকৃষ্ণ যেহেতু জিতানোর চেষ্টা করছেন মন প্রাণ দিয়ে, তাই পাণ্ডবদের জয়লাভ ঘটছে। লর্ড শ্রীকৃষ্ণ তো একটা অস্ত্রও তুলেননি, এবং শুধুমাত্র বুদ্ধির জোরে জিতিয়ে দিল পাণ্ডবদের। অন্যদিকে এত শক্তি, এত অস্ত্র শস্ত্র, এত ভয়ানক শক্তি সব কিন্তু ফ্যাকাশে হয়ে গেল শুধুমাত্র লর্ড শ্রীকৃষ্ণের সামনে। যদি কৌরবদের দিকে দেখি, শকুনি ছিলেন যিনি আসলে প্রতিশোধ নিচ্ছিলেন দুর্যোধনের উপর, এবং অ্যাকচুয়ালি দুর্যোধনের উপর নয়, কুরু বংশের উপর, ধৃতরাষ্ট্রের উপর। তো বিশ্বাস করে শকুনিকে মন্ত্রী বানানো হয়েছে, যার পরামর্শ অনুযায়ী সবকিছু চলছে। তিনি কৌরবদের ডুবানোর সমস্ত ব্যবস্থা করে রেখেছেন। তাহলে কৌরবরা জিতবে কি করে? যে সেনাপতিতে পাঠাচ্ছেন, সেই সেনাপতিতে আবার কেউ পৌত্র স্নেহ রয়েছে। ভীষ্মকে পাঠাচ্ছেন, ভীষ্ম তো ভীম, অর্জুন, নকুল, সহদেবকে খুব ভালোবাসেন, মন প্রাণ দিয়ে যুদ্ধ করতে পারছেন না। আমার তো এরা তো আমার খুব কাছের হয়, এদের বিরুদ্ধে কি করে মন প্রাণ দিয়ে লড়াই করব, কিভাবে ধ্বংস করব। দুর্যোধন একটা জায়গাতে এইরকম অভিযোগ তুলেছেন ভীষ্মের বিরুদ্ধে, যে ভীষ্ম নাকি মন প্রাণ দিয়ে লড়াই করছেন না, অ্যাজ এ জেনারেল সেনাপতি হিসাবে নিজের দায়িত্ব পালন করছেন না, এই কথাও বলছেন। তাহলে কোন সেনাপতি এইরকম করছেন, মন প্রাণ দিয়ে লড়াই করছেন না। দ্বিতীয় কথা, পাণ্ডবরা ছলের সাহায্য নিচ্ছেন। যুদ্ধ শুরুর আগে কিছু নীতি নিয়ম বানানো হয়েছিল। কি নীতি নিয়ম? তার মধ্যে একটা হলো রাত্রিবেলাতে লড়াই হবে না। দ্বিতীয় নিয়ম কি? দ্বিতীয় নিয়ম হলো কোনো যোদ্ধা, রথী যদি রথ থেকে নেমে পড়ে, অস্ত্র ফেলে দেয় বা অস্ত্র হাত থেকে নিরস্ত্র অবস্থায় থাকে এবং রথের চাকায় যদি বসে যায়, তাকে কিন্তু কোনোভাবেই হত্যা করা যাবে না, তাকে কিন্তু ছেড়ে দিতে হবে। এটা একটা পরিষ্কার নিয়ম ছিল যুদ্ধ শুরুর আগে। সূর্যাস্তের পর যুদ্ধ হবে না, যোদ্ধা রথ থেকে নেমে গেছে, রথে চাকা ঢুকে গেছে, অস্ত্রহীন হয়ে পড়েছে, তাকে হত্যা করা যাবে না। এবং সর্বোপরি যদি কোনো যোদ্ধা এই পুরো যুদ্ধের সময়
সিঙ্গেল কমব্যাট করতে চায়, তাই কিন্তু সিঙ্গেল কমব্যাট করতে দিতে হবে। সকলে মিলে ঘিরে মারবো, এটা হয় না, যেটা অভিমন্যুর ক্ষেত্রে হয়ে গেল, যেটা কৌরবরা একটা ভয়ানক ভুল করেছিল এবং অভিমন্যুকে হত্যা করা হলো। সকলে মিলে অভিমন্যুকে মেরে ফেলল, অর্জুনের পুত্র অভিমন্যুকে মেরে ফেলা হলো, যেটা একটা অন্যায় হয়েছিল, অত্যন্ত অন্যায়। এবং পরবর্তী সময়ে পাণ্ডবরাও তো অন্যায় করলো। দেখো, one injustice and another injustice, both are injustice. তুমি অন্যায় করেছো বলে আমার অন্যায়টা ঠিক হয়ে যায়, এটা হয় না। one wrong cannot make another wrong right. নিঃসন্দেহে কৌরবরা ভুল করেছিল, কিন্তু পাণ্ডবরা, বিশেষ করে অর্জুন, যেভাবে নিরস্ত্র অবস্থায় কর্ণকে হত্যা করলো, সেটাও তো একটা অন্যায় ছিল। তাহলে যখন আমরা বলছি যে পাণ্ডবরা ন্যায়ের দিকে রয়েছে, তাহলে কিভাবে ন্যায়সঙ্গত হলো বিষয়টা? মূল কথা, সহজভাবে যদি দেখতে যাও, দুই দিক থেকেই, দুই দল থেকেই অন্যায় হয়েছে এবং দুই দল থেকেই কিছু নীতি নিয়ম মানাও হয়েছে আর প্রচুর নীতি নিয়ম ভাঙাও হয়েছে। ভীষ্মকে হত্যা করা যাবে না, ভীষ্মকে হত্যা করতে পারছে না অর্জুন। লর্ড শ্রীকৃষ্ণ বুদ্ধি দিচ্ছেন যে শিখণ্ডীকে সামনে রেখে লড়াই কর। শিখণ্ডীকে সামনে রাখছেন। ভীষ্ম তো প্রতিজ্ঞা করেছিল যে সে কোনো নারীর উপর অস্ত্র প্রয়োগ করবে না। শিখণ্ডীর অর্ধ নারী অর্ধ পুরুষ। শিখণ্ডীকে সামনে রেখে অর্জুন কি করলো? যুদ্ধ করে দিল। ভীষ্ম কোনোভাবে অস্ত্র চালনা করবেন না, তার কারণ শিখণ্ডী সামনে আছে, তার প্রতিজ্ঞা ভঙ্গ হতে পারে। সেই সুযোগে অর্জুন মেরে ফেললেন ভীষ্মকে। দ্রোণাচার্যকে ছল করে মারা হলো। বলা হলো তোমার সন্তান মারা গেছে, অশ্বত্থামা হত গজ, কিন্তু আসলে সেটা হয়নি। এবং যুধিষ্ঠির সেই ষড়যন্ত্রের অংশীদারিত্ব পালন করেছিল। তো সেই দিক থেকে এখানেও একটা ছল হয়েছে। কর্ণর হত্যাকে কে না জানি আমরা, কোনো নিয়ম নীতি নেই, ন্যায়বোধ নেই, যুদ্ধ জিততে হবে। এইভাবে যুদ্ধ জেতাটা কোনোভাবেই সমর্থনযোগ্য ছিল না কিছু মানুষের কাছে। তো যাই হোক, কর্ণকে নিরস্ত্র অবস্থায় হত্যা করা হলো এবং কর্ণের বিজয় ধনুষ থাকা সত্ত্বেও কর্ণ কিন্তু শেষ পর্যন্ত মারা গেলেন। তবে কর্ণ যে মারা গেছিলেন, সেটার আমার মনে হয় যে কর্ণ কিছু ক্ষেত্রে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে গেছিলেন। দেখো, সেদিনে কর্ণকে হত্যা করার পিছনে কোনো একজন যোদ্ধা ছিল না, এটা কিন্তু লক্ষ্য করতে হবে। কর্ণের সাথে যখন অর্জুনের লড়াইটা হচ্ছে, সিঙ্গেল ফাইট, সিঙ্গেল কমব্যাট, অর্জুন ভার্সেস কর্ণ, তোমরা কিন্তু যদি খেয়াল করো তাহলে কিন্তু জানতে পারবে যে কর্ণকে হত্যা করার পিছনে শুধুমাত্র অর্জুন ছিল না। কর্ণ ছিল মূলত একটা ক্ষত্রিয় সন্তান, কিন্তু ভাগ্যচক্রে সে সুদ ঘরে বড় হয়েছিল, সুদ গৃহে তার লালন পালন হয়। এবং তার জন্য রাজা মহারাজেরা কর্ণের বীরত্ব সত্ত্বেও, কর্ণ যে এত বীর, পরশুরামের কাছ থেকে শিক্ষা নিয়ে এসেছেন, ইন্দ্রকে পরাজিত করেছেন, কর্ণকে ইন্দ্রজিৎ বলা হয়, কর্ণের কাছে কি না অস্ত্র রয়েছে, এত সমস্ত কিছু সত্ত্বেও রাজা মহারাজেরা কর্ণকে সুদ বলে ডাকতো, অপমান করত কর্ণকে। এই অপমানকে কর্ণ কিন্তু সহ্য করতে পারত না। শৈল বলে একজন মহারাজা ছিলেন, সেই শৈল মহারাজা কর্ণকে পদে পদে অপমান করতেন। তো যেদিন কর্ণ সেনাপতি হলেন, ভীষ্ম মারা গেছেন, দ্রোণাচার্য মারা গেছেন, দুর্যোধন নিজের প্রিয় বন্ধু কর্ণকে সেনাপতিত্ব দিলেন। এবারে কর্ণের যে সারথি, তিনি আহত হয়ে গেছেন যুদ্ধ করতে করতে, দারুণভাবে লড়াই করছিলেন, যুদ্ধ করতে করতে আহত হয়ে পড়েছেন। তখন কর্ণ বলছেন, দুর্যোধন বলছেন যে তুমি কাকে সারথি হিসাবে নিতে চাও? কর্ণ তখন বলছেন যে আমি শৈলকে সারথি হিসাবে পেতে চাই। সেই শৈলকে, যে শৈল সারাটা জীবন আমাকে সুত পুত্র বলে রাগিয়েছে, আমি আজকে
সেই শৈলকে আমার নিজের রথের সারথি বানাবো, অর্থাৎ তাকে সুদ বানাবো। তাহলে কর্ণ যেন এখানে শৈলকে সারথি বানাচ্ছেন। কেন সারথি বানাচ্ছেন? তার কারণ শৈল তাকে বারবার অপমান করতো, সুদপুত্র 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 বলে। তো তার একটা যেন তিনি একটা উচিত শিক্ষা দেবেন শৈল, যে আমি তোকে নিজে সারথি বানালাম, তুই আমাকে সারা জীবন সুদপুত্র বলেছিস, তো ইউ আর গোয়িং টু ড্রাইভ মাই চ্যারিয়ট। তাহলে দেখো, এটাতে বলো শৈলের রাগ হবে কিনা। শৈলের যে সারাটা জীবন কর্ণকে পছন্দই করে না, সুদপুত্র বলে ডেকে এনেছে, একটা ভয়ঙ্কর যুদ্ধের সামনে কর্ণ কি করলেন? শৈলকে নিজের রথের সারথি বানিয়ে ফেললেন এবং শৈল রথ চালাবেন। শৈল রথ চালাচ্ছেন এবং শৈল মনে প্রাণে চাইছেন যে কর্ণ হারুক। তাহলে তোমার ড্রাইভারকে তুমি এমন একটা ড্রাইভার নিলে যে তোমার ক্ষতি চাইছে, এবং তুমি যুদ্ধ করতে যাচ্ছ কার সাথে? অর্জুনের সাথে। অর্জুনের সারথি কে? লর্ড কৃষ্ণ। বুঝতে পারলে? যিনি সবকিছু পরিবর্তন করে দিচ্ছেন, হেরে যাওয়াকে জিতিয়ে দিতে পারছেন, এতটা ক্ষমতা ওনার। আর তোমার ড্রাইভারকে এমন একজন সারথি যিনি তোমার ক্ষতি চাইছে। তবু কিন্তু কর্ণ ওইভাবেই লড়াই করতে গেল, কারণ তিনি জানতেন যে আমি জিতবো। আই উইল উইন বাই এনি মিন, বাট ইন ফেয়ার ওয়ে। কর্ণ জানতো যে আমি অর্জুনের সাথে জিতবই, তো সেই জন্য তিনি লড়াই করতে চলে গেলেন। কিন্তু লড়াই করতে যখন গেলেন, সেখানে ঋষি পরশুরামের অভিশাপের কারণবশত ভয়ানক ঘটনা ঘটে গেল। কর্ণ যা যা শিখেছিল সবই সংকটময় মুহূর্তে সে সবই ভুলে গেল, যেটা একটা অভিশাপ ছিল। তার রথের চাকা বসে গেল ব্রাহ্মণের অভিশাপে। কর্ণ নিজে বিদ্যা ভুলে গেছে। বিজয় ধনুষ এখনো আছে হাতে, থাকলে বিজয় ধনুষ যদি হাতে থাকে তাহলে কিন্তু তাকে কেউ হারাতে পারবে না। কিন্তু সমস্যা হলো রথের চাকা তো তুলতে হবে। শৈলকে বলছেন কর্ণ, তুমি রথের চাকা তোলো, তুমি তো সারথি, সারথির কাজ এটা। শৈল বলছেন আমি রথের চাকা তুলবো না। তাহলে দেখো, কর্ণ যার রথে চেপে আছেন সেই লোকটাই বিট্রে করছে। অন্যদিকে এক মহান তীরন্দাজ দাঁড়িয়েছে অর্জুন, অন্যদিকে বুদ্ধি দেওয়ার জন্য রয়েছেন শ্রীকৃষ্ণ। রথের চাকা তুলতে শুরু করলেন, কর্ণ নিজে রথ থেকে নেন। এখন যদি কুরুক্ষেত্রের নিয়ম মানো, তাহলে কিন্তু এই মুহূর্তে কর্ণ অস্ত্রহীন। কর্ণ রথের চাকা তুলছে, রথের চাকা বসে গেছে। কোনোভাবেই কর্ণকে হত্যা করা যায় না নিয়ম অনুযায়ী। কিন্তু কি লর্ড শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে, যদি তুমি যুদ্ধ জিততে চাও এখনই কর্ণকে বধ করো। কর্ণকে যদি বধ না করা হয় তাহলে কিন্তু এই যুদ্ধ জেতা যাবে না। অর্জুন বলছে এ তো অন্যায়। একটা নিরস্ত্র মানুষের উপর যদি আমি বাণ প্রয়োগ করি এবং তাকে হত্যা করি, হিস্ট্রি উইল নট ফরগিভ মি। ইতিহাস আমাকে ক্ষমা করবে না, আমাকে বলবে সবসময়, কাপুরুষ বলবে, এবং বলবে যে আমি নিরস্ত্র মানুষকে হত্যা করেছি, আমার চরম প্রতিদ্বন্দ্বীকে একটা প্রতিকূল অবস্থায়, নিরস্ত্র অবস্থায় অন্যায়ভাবে আমি হত্যা করলাম। এইভাবে ইতিহাস আমাকে মনে রাখবে। কিন্তু লর্ড শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছেন যে অভিমন্যুকেও তো অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, এবং তুমি যদি কর্ণকে এখন হত্যা না করো, এবং কর্ণ যদি নিজের অস্ত্র ধারণ করে, এবং কর্ণ যদি একবার নিজের রথে উঠে যায়, রথের চাকাকে তুলে, তাহলে কিন্তু তুমি আর কোনোদিন তাকে পরাস্ত করতে পারবে না। ইট উইল বি ভেরি টাফ ফর ইউ টু ফাইট এগেনস্ট কর্ণ। অর্জুন শেষ পর্যন্ত ভগবান কৃষ্ণের, লর্ড শ্রীকৃষ্ণের কথা মতো হত্যা করছেন কর্ণকে। তাহলে এইভাবে কর্ণেরও মৃত্যু ঘটে যাচ্ছে। তাহলে দেখো, ভীষ্ম মারা গেলেন সেখানে শিখণ্ডীর জন্য, অর্জুন সেখানে রয়েছেন। এই সব প্ল্যানগুলো লর্ড শ্রীকৃষ্ণ দিয়েছেন। এদিকে আমরা দেখতে পাচ্ছি দ্রোণাচার্য মারা গেলেন, কর্ণ মারা গেলেন, এইভাবে একে একে সকলে মারা গেলেন। বুঝতে পারলে? শেষে এমন অবস্থা হলো দুর্যোধনের, যে সকলেই যখন মারা গেলেন তখন দুর্যোধন পালিয়ে যাচ্ছে।
এবং গা ঢাকা দিচ্ছে। বুঝতে পারলে? এটা একটা কাপুরুষতার কাজ ছিল, কিন্তু আসলে যেটা হয়েছিল, দুর্যোধন শক্তি সংগ্রহ করছিলেন যাতে ফিরে এসে আবার পাণ্ডবদের বিরুদ্ধে লড়াই শুরু করে। কিন্তু তা যাই হোক, পাণ্ডবদের সাথে শেষ পর্যন্ত দুর্যোধনকে সাক্ষাৎকার করতেই হলো। পাণ্ডবরা দুর্যোধনকে বলল যে তুমি কার সাথে লড়াই করতে চাও বলো। দুর্যোধন তখন বললেন যে আমি চাইলে যুধিষ্ঠিরকে বেছে নিতে পারি, এবং জানি যে যুধিষ্ঠির আমার সাথে কোনোদিনই পারবে না। আর সত্যি যুধিষ্ঠির কোনোদিনই গদাধারী ছিল না, তো যুধিষ্ঠিরকে যদি গদায় যুদ্ধে আহ্বান করা হতো, যুধিষ্ঠির এমনিতে হেরে যেত। আর রাজা মারা যাওয়া মানেই যুদ্ধ জিতে যাওয়া, তো দুর্যোধন এমনিতেই তাহলে যুদ্ধ জিতে যেত। কিন্তু দুর্যোধন সহজ পন্থা অবলম্বন করতে চাননি। দুর্যোধন মূলত ইকুয়াল ফাইটে বিলিভ করতেন, তার মধ্যে একটা ন্যায়বোধ ছিল। কিন্তু হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্রহরণ নিঃসন্দেহে রং ভুল হয়েছিল, কিন্তু দ্রৌপদীও কিন্তু দুর্যোধনকে প্রথমে অপমান করেছিল, সেটাও ভোলা যাবে না। তা যাই হোক, দুর্যোধন অ্যাকসেপ্ট করলেন, চ্যালেঞ্জ করলেন ভীমকে এবং গদা যুদ্ধে। বাই দ্য ওয়ে, এক্ষেত্রে বলা প্রযোজ্য যে দুর্যোধন এবং ভীম দুজনেই গদা শিক্ষা নিয়েছিলেন, গদা যুদ্ধে লড়াইটা শিখেছিলেন। কার কাছ থেকে? বলরাম, লর্ড শ্রীকৃষ্ণের দাদার কাছ থেকে। বলরাম দুজনকে শিখিয়েছিলেন, কিন্তু বলরামের প্রিয় ছাত্র ভীম ছিল না, ছিল দুর্যোধন। এবং দুর্যোধন যখন এবং ভীমের মধ্যে যখন লড়াই হচ্ছে গদা যুদ্ধ, নিয়ম অনুযায়ী কোমরের নিচে আঘাত করা যাবে না, এটা ছিল নিয়ম। এবং সেই যুদ্ধ দেখার জন্য বলরাম এসে উপস্থিত। লর্ড শ্রীকৃষ্ণ দেখলেন এটা তো মুশকিল হলো, কারণ যদি ফেয়ার ফাইট হয় তাহলে তো ভীম জিততে পারবে না, কারণ দুর্যোধন আরো বেশি ভালো যোদ্ধা, বিশেষ করে বলরামের প্রিয় শিষ্য। ভীমের জোর থাকতে পারে, কিন্তু গদা যুদ্ধে দুর্যোধন অপরাজেয়, দুর্যোধনকে কেউ হারাতে পারবে না। তো যাই হোক, লড়াই শুরু হয়ে গেছে, কেউ হারছে না, আর দুর্যোধনের শরীর ইতিমধ্যে বজ্রে পরিণত হয়েছে। কেন? সেটারও একটা গল্প আছে। এই যুদ্ধের আগে, গদা যুদ্ধের আগে, দুর্যোধন নিজের মায়ের কাছে এলেন আশীর্বাদ নেওয়ার জন্য, গান্ধারীর কাছে। গান্ধারী দুর্যোধনকে বললেন তুমি স্নান করে এসো এবং নগ্ন অবস্থায় আমার কাছে এসো। এটা কে বললেন? গান্ধারী। এবং দুর্যোধন নিজের মায়ের কথা মতো স্নান করে নগ্ন অবস্থায় আসছেন রাস্তা দিয়ে। তার কারণ কি? গান্ধারী সেদিন নিজের চোখের যে একটা কাপড় বেঁধে রাখতেন, সেই কাপড়টা খুলে ফেলবেন, এবং দীর্ঘদিন ধরে শিবের তপস্যা করে যে তপকে জমা করেছিলেন, যে শক্তিকে জমা করেছিলেন, তিনি যার উপর তাকাবেন তার দেহটা বজ্রে পরিণত হবে, মানে তার আঘাত লেগেও লাগবে না। গান্ধারী সেদিন দুর্যোধনের দিকে তাকাবেন, এবং কি দুর্যোধনের যে শরীর তা বজ্রে পরিণত হবে, তাকে অক্ষত হয়ে যাবে, তাকে তাকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। তা যাই হোক, দুর্যোধন স্নান করে ফিরে আসছেন নগ্ন হয়ে। মাঝখানে আবার লর্ড শ্রীকৃষ্ণ, লর্ড শ্রীকৃষ্ণের মায়া। লর্ড শ্রীকৃষ্ণ মায়া শুরু করে দিলেন, ছল যেটা বলে। লর্ড শ্রীকৃষ্ণ ছল করার ব্যাপারে দারুণ দারুণ, সর্বশ্রেষ্ঠ বলতে পারেন, সিদ্ধ হস্ত। লর্ড শ্রীকৃষ্ণ ছদ্মবেশে বোঝাতে শুরু করলেন কাকে? দুর্যোধনকে। দুর্যোধন নগ্ন অবস্থায় আসছেন স্নান সেরে। তখন লর্ড শ্রীকৃষ্ণ হাসতে শুরু করলেন দুর্যোধনকে দেখে। তুমি কি অবস্থায়, একই অবস্থা তোমার, এই অবস্থায় তুমি কোথায় যাচ্ছ? দুর্যোধন সগর্বে বলল, আমার মা আমাকে নির্দেশ দিয়েছে এই অবস্থাতে আসতে, আমি মায়ের কথা পালন করছি। সে কথা শুনে লর্ড শ্রীকৃষ্ণ খুব হাসি ঠাট্টা শুরু করে দিল। এই অবস্থায়, নগ্ন অবস্থায়? দুর্যোধন বলল, মায়ের কাছে যেতে লজ্জা কোথায়? কিন্তু লর্ড শ্রীকৃষ্ণ আবার হাসি ঠাট্টা শুরু করলেন, সমালোচনা শুরু করলেন, এবং বললেন, লর্ড শ্রীকৃষ্ণ, একটা বয়সের পর মানুষের লজ্জা বোধ হয়, এবং লজ্জার ঢাকা দিয়ে যেতে হয়, সেটা তুমি জানো না হে? এই কথা শুনে দুর্যোধনের মনে হলো, হ্যাঁ, কথাটা ঠিক।
এই অবস্থায় আমি সম্পূর্ণ নগ্ন অবস্থায় যাব? তখন তিনি কি করলেন, লর্ড শ্রীকৃষ্ণের প্ররোচনাতে, ষড়যন্ত্রে পা দিয়ে নিজের নগ্নত্ব ঢাকানোর জন্য কলা পাতা পরে নিলেন, যেটা তার জঙ্ঘাকে ঢাকা দিয়ে দিল, জাংগুলোকে ঢাকা দিয়ে দিল হাঁটু পর্যন্ত। এরপর তিনি গেলেন গান্ধারীর কাছে। গান্ধারী দুর্যোধনকে আসা মাত্র, দুর্যোধন সামনে দাঁড়িয়েছেন গান্ধারী নিজের চোখ খুললেন। যে মাত্র চোখ খুললেন, গান্ধারীর চোখ থেকে দিব্য দৃষ্টি বেরিয়ে এলো এবং দুর্যোধনের সারা শরীরে সেই দিব্য দৃষ্টির প্রভাব পড়ল। এর ফলস্বরূপ দুর্যোধনের সারা শরীর বজ্রে পরিণত হল। কিন্তু ওই যে লর্ড শ্রীকৃষ্ণ দুর্যোধনকে কলা পাতা পরিয়ে দিয়েছেন, তো সেই অংশে দিব্য দৃষ্টি পড়ল না, সেই অংশে গান্ধারীর আশীর্বাদ পড়ল না। তার জাংগুলো মানুষের জাঙেই রয়ে গেল, বা জঙ্ঘাগুলো, উরুগুলো, দুর্যোধনের উরুভঙ্গ হয়েছিল, তো সেই উরুগুলো অর্থাৎ কোমরের নিচটা সাধারণ মানুষের মতোই রয়ে গেল, বজ্রে পরিণত হলো না। তার কারণ সেদিন কলাপাতা পড়ে গেছিলেন দুর্যোধন শ্রীকৃষ্ণের প্ররোচনাতে। এই রকম যখন হয়ে গেল, গান্ধারী প্রচন্ড ক্রোধিত হলেন এরপর, এবং দুর্যোধনকে বললেন যে তুমি এটা কেন করলে, এই দুর্বলতা কেন করলে তুমি? বাট হোয়াট এভার, ইট ওয়াজ ডান ইন এ প্লট। এটা একটা ষড়যন্ত্রের মতো ভাবে সমস্ত কিছু করা হয়েছিল, এবং সেই ষড়যন্ত্রের ব্যাপারে কে ছিলেন? লর্ড শ্রীকৃষ্ণ। বুঝতে পারলে এখন যেটা সমস্যার জায়গা? অ্যান্ড দ্য ভেরি ইন্টারেস্টিং, দুর্যোধন কিন্তু এখনো জানেন যে যদি নিয়ম মাফিক লড়াই হয়, ন্যায়নিষ্ঠ ভাবে লড়াই হয়, তাহলে কিন্তু আমাকে কেউ হারাতে পারবে না। তার কারণ গদা যুদ্ধে কোমরের নিচে আঘাত করা যায় না। কোমরের নিচটা আমার দুর্বল, কোমরের উপর ভাগ কিন্তু আমার তো বজ্রে পরিপূর্ণ, আমার লাগবেই না, আমি মরবই না। তা আমি তো জিতছি যদি ন্যায়নিষ্ঠভাবে লড়াই হয়। লড়াই শুরু হলো, লড়াই হচ্ছে, ভীম প্রচুর মার খাচ্ছে দুর্যোধনের হাতে, দুর্যোধন জিতেই চলেছে, এবং ভীম সেখানে মার খেয়ে খেয়ে ছাতু হয়ে যাচ্ছে। বুঝতে পারলে, পরাজিত হচ্ছে না। তখন লর্ড শ্রীকৃষ্ণ ইঙ্গিত করছেন, বারবার নিজের জঙ্ঘাতে আঘাত করে ইঙ্গিত করছেন, ভীমকে বোঝাচ্ছেন যে তার জঙ্ঘা বা উরু ভঙ্গ করো। লর্ড শ্রীকৃষ্ণ ভীমকে ইঙ্গিত করছেন যে সরাসরি ন্যায়দীপ্তভাবে এই লড়াই জেতা যাবে না। যদি তুমি সরাসরি ন্যায়দীপ্তভাবে নীতি মেনে, আইন কানুন মেনে লড়াই করতে যাও, তোমার পরাজয় হবে। ভীমকে বোঝানোর চেষ্টা করছেন, বা এই যুদ্ধের সমাপ্তি হবে না, যুদ্ধ শেষ করো না ভাই, নীতি নিয়ম কি আছে পরে এগুলো বানিয়ে দেওয়া যাবে। লর্ড শ্রীকৃষ্ণের পরিকল্পনাতে ভীম তখন উরুতে আঘাত করছে, যেটা সম্পূর্ণ ন্যায় নীতির বিরুদ্ধে ছিল, এবং উরু ভঙ্গ করছে। এটা তো একটা অন্যায়, এটা কি অন্যায় নয়? তাহলে এত সমস্ত কি বা প্রয়োজন ছিল? এত নিয়ম বানানোর, নীতি বানানোর কিছু তো প্রয়োজন ছিল না। এই ঘটনা জেনে বলরাম কিন্তু প্রচন্ড ক্রোধিত হয়ে উঠলেন। বলরাম কিন্তু খুব ভালোবাসতেন দুর্যোধনকে, এবং বলরাম নিজের বোনের বিবাহ দিতে চেয়েছিলেন একটা সময় দুর্যোধনের সাথে। তো যাই হোক, তিনি এই অন্যায় দেখে তিনি প্রচন্ড ক্রোধিত হয়ে গেছিলেন বলরাম, এবং ভীমকে পর্যন্ত মারতে গেছিলেন বলরাম, যেহেতু অন্যায়, একে সহ্য করা যায় না। তা যাই হোক, লর্ড শ্রীকৃষ্ণ বলরামকে বোঝালেন, কিন্তু শেষ পর্যন্ত ভীম জিতলো, কিন্তু অন্যায়ভাবে জিতলো। পরবর্তী সময়ে উরুভঙ্গ হয়ে দুর্যোধন পড়ে রয়েছে, সকলে চলে গেছেন। দুর্যোধনের মৃত্যু আর ঘটছে না, মৃত্যু আর আসছে না। শেষে সকলে এলেন দুর্যোধনের কাছে। দুর্যোধন তখন প্রশ্ন করছেন লর্ড শ্রীকৃষ্ণকে। আচ্ছা, ভাই দেব, এক্ষেত্রে একটা তথ্য দিয়ে রাখি।
তোমরা কি জানো লর্ড শ্রীকৃষ্ণ এবং দুর্যোধনের সম্পর্ক কি? জেনে অবাক হয়ে যাবে। চলো একটু বলে দিই। দেখো, পাণ্ডবরা 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, ঠিক আছে? এখন এই পাণ্ডবদের বুদ্ধিদাতা, পরামর্শদাতা হলো লর্ড শ্রীকৃষ্ণ, ঠিক আছে? অন্যদিকে বিপক্ষ যে দলটা, সেটা হলো কৌরবরা, 100টা ভাই, এদের লিডার হলো দুর্যোধন। তো এদের মধ্যে চির শত্রুতা, বুঝতে পারলি? ভয়ানক শত্রুতা, দেখলেই মারপিট, এরকম ব্যাপার। জাস্ট জোকিং। কিন্তু শত্রুতা, চরম শত্রুতা। দুর্যোধন কৃষ্ণকে ঘৃণা করেন, আর কৃষ্ণ কিন্তু সব কিছুকেই খুব ভালোভাবে ট্যাকেল করে যান। তুমি জেনে অবাক হবে, কৃষ্ণের পুত্র কৃষ্ণ, লর্ড শ্রীকৃষ্ণ, কৃষ্ণের যে পুত্র ছিল, সে ভালোবেসে ফেললো দুর্যোধনের কন্যাকে। And they got married, guys. Son of Duryodhan. Sorry, not son of Duryodhan. Daughter of Duryodhan. দুর্যোধনের কন্যা। And the son of Krishna, Lord শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণের ছেলে পালিয়ে বিয়ে করে নিয়েছিল। এটা একটা প্রেম বিবাহ ছিল। কাতে কাতে? দুর্যোধনের মেয়ে এবং কৃষ্ণের ছেলে। তাহলে সেই দিক থেকে যদি দেখতে যাও, সম্পর্কের দিক থেকে, তাহলে কিন্তু বেয়া নয়, বেয়াই হচ্ছে কি না সম্পর্কের দিক থেকে। তাহলে লর্ড শ্রীকৃষ্ণ এবং দুর্যোধন মূলত দেখতে গেলে তারা সম্পর্কে খুব কাছাকাছি ছিল। তো যাই হোক, যখন দুর্যোধনের উরুভঙ্গ হয়ে পড়ে আছে, তখন লর্ড শ্রীকৃষ্ণ, ভীম, অর্জুন, নকুল, সহদেব সকলে এলেন এবং দুর্যোধন তখন জিজ্ঞেস করলেন, প্রশ্ন করলেন যে আমার কাছে অনেক সৈন্যবল ছিল, বীর যোদ্ধা ছিল, পাণ্ডবদের সৈন্য সংখ্যার তুলনায় আমাদের সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল, তবু আমি কেন পরাজিত হলাম? এই প্রশ্ন করলেন দুর্যোধন। এর উত্তর লর্ড শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। লর্ড শ্রীকৃষ্ণ বললেন যে আপনার একটা ভুল হয়েছিল। কি সেই ভুল? সেই ভুলটা হলো যে আপনি ভুল সেনাপতি নির্বাচন করেছিলেন। যে আপনার সেনানায়ক ছিল, আপনি ভুল সেনানায়ককে চুজ করেছিলেন। দুর্যোধন বলছে এটা হতে পারে না, আমি সর্বশ্রেষ্ঠ ভীষ্মকে নিয়েছিলাম, দ্রোণাচার্যকে নিয়েছিলাম, কর্ণকে নিয়েছিলাম, এরপর কে বা রয়েছে? লর্ড শ্রীকৃষ্ণ হাসলেন এবং বললেন, তুমি যদি অশ্বত্থামাকে দিতে, তাহলে অশ্বত্থামা এই যুদ্ধকে জিতিয়ে দেখাতো। তার কারণ অশ্বত্থামা অত ন্যায় নীতিতে বিশ্বাস করেন না। অশ্বত্থামা আইনের ঊর্ধ্বেও যান, ন্যায় নীতির ঊর্ধ্বেও যান, শুধু টার্গেটকে অ্যাচিভ করেন, এইরকম মানুষ ছিল অশ্বত্থামা। তো যাই হোক, এরপর যখন সবাই চলে গেল, শেষ রাত্রিতে অশ্বত্থামা এসেছিলেন দুর্যোধনের কাছে এবং দুর্যোধনের করুণ অবস্থা দেখে অশ্বত্থামা দুঃখ প্রকাশ করলেন। তখন দুর্যোধন শেষ রাত্রিতে শিয়াল শকুনকে সাক্ষী রেখে অশ্বত্থামাকে সেনাপতি বানালেন। যুদ্ধ হেরে গেছেন, উরুভঙ্গ হয়ে পড়ে আছেন, কিন্তু দুর্যোধন সেনাপতি বানাচ্ছেন শেষ রাত্রিতে শিয়াল শকুনের কান্নাকে সাক্ষী রেখে অশ্বত্থামাকে। এবং অশ্বত্থামা কিছুক্ষণের মধ্যেই পাণ্ডবদের পুত্রদের গলা কেটে নিয়ে রাত্রিবেলাতে নিয়ে চলে আসছেন। এই ছিল অশ্বত্থামা। তো যাই হোক, শেষ পর্যন্ত অশ্বত্থামাকে শেষ পর্যন্ত সকলেই ঘিরে ধরছেন এবং অশ্বত্থামা তখন ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন বলছেন এবং অর্জুনও ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন বলছেন। তো শেষে একটা সেটেলমেন্ট করা হচ্ছে, কিন্তু অশ্বত্থামা আরও সেই লেভেলের মানুষ, ডেঞ্জারাস। উনি বলেন আমি ব্রহ্মাস্ত্র আনতে পারি, কিন্তু এটা ফিরিয়ে নিতে পারি না আবার। এবং শেষ পর্যন্ত অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করছেন উত্তরার গর্ভে। তো যাই হোক, এইভাবে পুরো গল্পটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। যদি মহাভারতের গল্পটা পড়া যায়, তাহলে কিন্তু এটা একটা অসাধারণ গল্পটাকে আরো ভালো করে বুঝতে হবে। আমাদের ইংলিশ অনার্সে এই মহাভারতের গল্পটা দেওয়ার পর থেকে অনেক ভালোই হয়েছে যে তোমরা এই মহাভারতের মতো মহাকাব্য জানতে পারছো। বিষয়টা আরো ভালো করে জানো। যদি পছন্দ হয়
কমেন্ট করে জানাও, আরও সিরিজ আপলোড করবো। আজ এ পর্যন্ত থাকলো গাইজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড।